আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রতিদিনের ন্যায় আজকেও তোমাদের জন্য নতুন একটি ভিডিও ক্লাস নিয়ে আসছি। এই ক্লাসের মাধ্যমে আমরা একটি নতুন কবিতা শিখতে পারবো। তোমরা যারা 2025 সালের শিক্ষাবর্ষে দশম শ্রেণীতে আছো এবং যারা 26 সালে পরীক্ষা দিবে, তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ তোমাদের নতুন সিলেবাসে যে সংযোজন হয়েছে তার ভিতরে কবিতা থেকে 10 মার্ক তোমাকে লিখতে হবে। এই জন্য এই ভিডিও ক্লাসটি সম্পূর্ণভাবে মনোযোগ দিয়ে দেখবে, তাহলে আশা করি এই কবিতাটি পরিপূর্ণভাবে তুমি বুঝতে পারবে। তাহলে আমরা আজকের ক্লাসটা শুরু করতেছি। আজকে যেই লেসন নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউনিট 11 লেসন 3। চলো আমরা আজকের আলোচনা শুরু করি। কবিতার নাম হচ্ছে দ্য স্যান্ডস অফ টি, আর এই কবিতার লেখক হচ্ছে চার্লস কিংসলে। চলো আমরা কবিতাটি পড়ে পড়ে দেখি। আমার এইখানে বাংলা অর্থ নিচে নিচে দেওয়া আছে, তোমরা চাইলে বাংলা অর্থটা সহজেই দেখে নিতে পারো। তবে যদি তোমার ধৈর্য সহকারে একদম কবিতা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ক্লাসটি দেখো, আশা করি তোমার নিজের আর পড়তে হবে না। কবিতার নাম হচ্ছে দ্য স্যান্ডস অফ টি, কবিতার লেখক হচ্ছে চার্লস কিংসলি। তাহলে শুরু করি। ও মেরি, গো and call the kettle home. ও মেরি, স্পিকার, এই কবিতার যে স্পিকার তিনি স্পিকার মেরি নামক একটা মেয়েকে ডাকতেছেন এবং বলতেছেন গো অর্থাৎ যাও, and call এবং ডাকো, the cattle মানে গবাদি পশু, এই যে নিচে দেওয়া আছে গবাদি পশু, অথবা তোমরা বলতে পারো মূলত এখানে বোঝাচ্ছে গরু। হ্যাঁ, তাহলে গরুকে ডেকে আনো, হোম বাড়িতে গরুগুলোকে ডেকে আনো, এটা হচ্ছে এই স্পিকার মেরিকে বলতেছে। অ্যান্ড কল দ্য ক্যাটল হোম, এবং গরুগুলোকে ডেকে আনো বাড়িতে। আবারও ব্যবহার করছে অ্যান্ড কল দ্য ক্যাটল হোম, 3 বার একই কথা বলে বোঝানো হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ আর কি। হ্যাঁ, এই গরুগুলোকে বাড়িতে দ্রুত ডেকে আনো, এমনটা বোঝানো হচ্ছে। তারপরের লাইনে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্রস দ্য স্যান্ডস অফ টি। তাহলে অ্যাক্রস মানে হচ্ছে ওপার। অ্যাক্রস মানে কি? ওপার, অর্থাৎ হচ্ছে ওপার। এই যে অ্যাক্রস মানে কি? ওপার। দ্য স্যান্ডস অফ টি, স্যান্ডস মানে হচ্ছে বালুচর অথবা বালু বলতে পারি। ডি হচ্ছে একটা নদীর নাম, কবিতার নামই হচ্ছে এটা। তাহলে ডি নদীর যে বালুচর আছে, বালুচরের ওপার থেকে এই গরুগুলোকে ডেকে আনতে বলছে, অর্থাৎ নিয়ে আসতে বলছে। এই কবিতার যে স্পিকার মেরি নামক একটা মেয়েকে বলতেছে তুমি গরুগুলোকে নিয়ে এসো। দ্য ওয়েস্টার্ন উইন্ড ওয়াজ ওয়াইল্ড অ্যান্ড ড্যাঙ্ক উইথ ফোম। ওয়েস্টার্ন অর্থ হচ্ছে পশ্চিম, এই যে নিচে দেওয়া আছে ওয়েস্টার্ন অর্থ পশ্চিম। উইন্ড মানে বাতাস, এর নিচে দেওয়া আছে উইন্ড মানে বাতাস। ওয়াইল্ড শব্দের অর্থ হচ্ছে বুনো অথবা হিংস্র, আমরা বলতে পারি হিংস্র। ড্যাঙ্ক শব্দের অর্থ হচ্ছে ভেজা, আর ফোম শব্দের অর্থ হচ্ছে ফেনা। তাহলে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমের যে উইন্ডটা আছে, বাতাসটা আছে, ওয়াজ ওয়াইল্ড, সেটা ছিল খুবই হিংস্র। অ্যান্ড ড্যাঙ্ক উইথ ফোম, এবং হচ্ছে ওইটা ফেনা দিয়ে ভেজা ছিল, অর্থাৎ পশ্চিমের থেকে যে বাতাসটা আসতেছিল ওই বাতাসের সমুদ্রের ফেনা দিয়ে বাতাসটা ভেজা ভেজা ছিল। পশ্চিম দিকের বাতাস ছিল বুনো অথবা হিংস্র, আর সাগরের ফেনায় ভেজা। And all alone when she, অর্থাৎ সে একা একাই ওই গরুগুলোকে আনতে চলে গিয়েছিল, এই বাংলা নিচে দেওয়া আছে। আর মেরি একাই চলে গেল, অর্থাৎ তিনি একাই। লোন শব্দের অর্থ হচ্ছে একাকী। তাহলে একাই মেরি কোথায় চলে গেল? ওই গরুগুলোকে আনতে চলে গেল। তারপরে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি এই যে কয়লাইন পড়লাম সেই কয়লাইনের ব্যাখ্যাটা যদি দেখি। কবিতার শুরুতে কবিতার যে স্পিকার তিনি মেরিকে ডাকে যাতে সে ডি নদীর বালির ওপারে গিয়ে গরুগুলোকে বাড়িতে নিয়ে আসে, কিন্তু সে একা চলে যায়, অর্থাৎ মেরি একা চলে যায়। আর তখন আবহাওয়া ছিল ঝড়ো এবং সাগরের ফেনায় ভেজা, অর্থাৎ ঝড়ো বাতাসের মধ্যেই সে হচ্ছে গরুগুলোকে আনতে চলে গিয়েছিল একাকী। দ্য ওয়েস্টার্ন টাইড মানে হচ্ছে জোয়ার। টাইড মানে কি? জোয়ার। দ্য ওয়েস্টার্ন টাইড অর্থাৎ হচ্ছে পশ্চিমের যে জোয়ারটা, ক্রেপ্ট
ক্রেপ্ট শব্দের অর্থ হচ্ছে ধীরে ধীরে চলা, মূলত ক্রিপ থেকে ক্রেপ্ট আসছে। ক্রেপ মানে হচ্ছে হামাগুড়ি দিয়ে চলা, এই জায়গায় ধীরে ধীরে চলা বুঝাইতেছে। হামাগুড়ি দিয়ে যদি চলতে যায় তাহলে এটা ধীরে চলাই বোঝায়। অ্যালং দ্য স্যান্ড অর্থাৎ হচ্ছে যে জলের যে সমুদ্রের যে পানিটা আছে, স্রোতটা আছে, ওই স্রোতটা ধীরে ধীরে বালুর উপর দিয়ে আসতেছিল। এই জায়গায় নিচে যদি দেখি পশ্চিম দিকের জোয়ার ধীরে ধীরে বালুর উপরে উঠলো, অর্থাৎ উঠে এলো। and over the sand অর্থাৎ বালুর উপর দিয়ে বারবার সামনের দিকে আগাতে রইল। এই বাংলা অর্থটা যদি বলি, আর বারবার বালির উপর দিয়ে বয়ে গেল, অর্থাৎ ওই যে পানিটা টাইটটা হচ্ছে ধীরে ধীরে বালুর উপর দিয়ে সামনের দিকে এগিয়ে গেল। and round the sand অর্থাৎ বালুর যে চারপাশ, ওই চারপাশ দিয়ে ওই পানিটা সামনের দিকে এগিয়ে আসতেছিল। as far as শব্দের অর্থ হচ্ছে যত দূর। I could see অর্থাৎ চোখ যত দূর দেখতে পায় তত দূর পর্যন্তই এই পানিটা ভরে গিয়েছিল। তাহলে এই জায়গাটুকুনের ভিতরে যেটা বোঝাচ্ছে যে সে যত দূর দেখতে পাচ্ছিল তত দূর পর্যন্ত পানিতে ভরে গিয়েছিল। দ্য রোলিং মিস্ট কেম ডাউন মানে ঘন কুয়াশাটা নেমে এলো। মিস্ট মানে হচ্ছে কুয়াশা, কেম ডাউন নেমে এলো। অ্যান্ড হিড দ্য ল্যান্ড এবং হিড মানে হচ্ছে লেগে লুকানো, হাইট থেকে হিড আসে, হাইট মানে লুকানো, হাইট থেকে হিড আসছে পাস্ট ফর্মে, তাই হচ্ছে হিড দ্য ল্যান্ড পুরো জায়গাটাকে কি করেছিল, ঢেকে ফেলেছিল। ঘন কুয়াশা নেমে এলো এবং পুরো জায়গাটা ঢেকে ফেললো। and never came she and never home came she এবং সে কখনোই কি করলো না, ফিরে এলো না। কেম মানে হচ্ছে লেগে আসা, হোম মানে হচ্ছে লেগে বাড়িতে, সি মানে হচ্ছে লেগে সে কখনোই আর বাড়িতে ফিরে এলো না। অর্থাৎ ওই যে গেছে গরুগুলোকে ডাকার জন্য অথবা আনার জন্য, কিন্তু সে আর কখনোই বাড়িতে ফিরে এলো না। এইটুকুনের ব্যাখ্যা যদি করতে যাই তাহলে বলতে হবে জোয়ার ধীরে ধীরে বালুর উপরে উঠে আসলো। ওই যে দেখছি হচ্ছে ধীরে ধীরে বালুর হামাগুড়ি দিয়ে বালুর উপরে উঠে আসছিল, চারদিকে কুয়াশা ঘনিয়ে আসে এবং মেরি আর ফিরে আসে না। এটি তার করুণ পরিণতির ইঙ্গিত দেয়। এই লাইনগুলো হচ্ছে মেরির সাথে যে একটা দুর্ঘটনা ঘটছে তার একটা ইঙ্গিত পাওয়া যায় এই লাইনগুলো থেকে। তারপরে যদি আমরা দেখি ও ইজ ইট উইড, যে ও শব্দের অর্থ বোঝাইতেছে, মানে হচ্ছে কষ্ট পাওয়ার ক্ষেত্রে এই কথাগুলো ব্যবহার করা হয়। তো ও ইজ ইট উইড, এটা কি কোনো আগাছা? উইড শব্দের অর্থ বিভিন্ন ধরনের হতে পারে। তো এই জায়গায় সাধারণত আগাছা অর্থ বা শৈবাল অর্থ বলতে পারি। সমুদ্রের ভিতরে যেহেতু শৈবাল থাকে তাই আমরা বলতে পারি এটা শৈবালের কথা বলা হয়েছে। ইজ ইট উইড, এটা কি কোনো শৈবাল? অর ফিশ, এটা কি কোনো মাছ? অর ফ্লোটিং হিয়ার, এটা কি কোনো হচ্ছে ভাসমান চুল? ফ্লোট শব্দের অর্থ ছিল ভাসমান, ভাসমান কোনো চুল। a trace of golden hair, একগুচ্ছ সোনালী চুল। a trace of, এই পুরো লাইনের অর্থ এরকমই নিতে হবে, একগুচ্ছা সোনালী চুলের কথা বলা হচ্ছে। a drowned maiden's hair, drowned শব্দের অর্থ হচ্ছে ডুবন্ত অথবা ডুবে যাওয়া। মেইডেন শব্দের অর্থ হচ্ছে মেয়ে অথবা কুমারী। ঠিক আছে, মেইডেন শব্দের অর্থ মেয়ে, যেহেতু এই জায়গায় পোস্টে পেঁয়াজ যুক্ত হয়েছে এই জন্য মেয়ের অথবা কুমারীর, বুঝতে পারছি। আর হেয়ার মানে চুল, অর্থাৎ কোনো ডুবে যাওয়া মেয়ের চুল অথবা ডুবে যাওয়া কুমারীর চুল, ডুবন্ত কোনো কুমারীর চুল। অর্থাৎ ওই শৈবালগুলো দেখে মনে হচ্ছিল যে কোনো, অথবা হচ্ছে একটা কুমারীর চুল দেখে মনে হচ্ছিল শৈবালের কোনো আগাছা কিনা, স্যালমন মাছ কিনা, এরকম বিভিন্ন কিছু মনে হচ্ছিল। above the nets at sea, অর্থাৎ হচ্ছে যে ওই জেলেদের যে নেটসগুলো ছিল, নেট মানে মূলত হচ্ছে লেগে জাল, তো তারা মাছ ধরার জন্য যে জালগুলো ব্যবহার করত, ওই জাল, নদীতে যে জালগুলো থাকে ওই জালের উপরে এই চুলগুলো দেখা যাচ্ছিল। এইগুলো হচ্ছে লেগে কোয়েশ্চেন করা হচ্ছিল যে এই জিনিসগুলো আসলে কিসের, এই চুলগুলো। ওয়াজ নেভার স্যালমন ইয়েট দ্যাটস শোন সো ফেয়ার, নেভার স্যালমন মানে হচ্ছে ওই যে ইয়াগুলো দেখা যাচ্ছিল এটা কোনো স্যালমন ছিল না, অর্থাৎ এইটা কখনোই হচ্ছে লেগে স্যালমনের মতো মনে হচ্ছিল না। ইয়েট মানে হচ্ছে লেগে কখনো, দ্যাট শোন যেটা হচ্ছে খুবই সুন্দর ছিল। শোন মানে হচ্ছে লেগে আলোকিত করা, শাইন থেকে শোন আসে, এই যে ঝলমল করেনি, অর্থাৎ নেভার শোন যেহেতু আসছে এই জন্য ঝলমল করেনি। তাহলে হচ্ছে লিখে সো ফেয়ার, ফেয়ার মানে হচ্ছে লিখে সুন্দর, এত সুন্দরটাও ছিল না, অর্থাৎ এটা কখনোই স্যালমনের মতো ঝলমল করেনি, অথবা এটা ইয়া ছিল না, এত সুন্দর ছিল না। কোনো স্যালমন মাছই
এত সুন্দরভাবে ঝলমল করেনি কখনোই। অর্থাৎ এমন কোনো মাছ ছিল না যে মাছগুলো এত সুন্দরভাবে ঝলমল করতো, যে চুলগুলো দেখে এরকম ঝলমল করতেছিল। অ্যামং দ্য স্টেকস অন ডি, স্টেক শব্দের অর্থ হচ্ছে কি, স্টেক্স শব্দের অর্থ হচ্ছে খুঁটি, অর্থাৎ হচ্ছে গিয়ে জাল বাঁধার জন্য যে খুঁটিগুলো ব্যবহার করা হয় সেই খুঁটিগুলোর কথা বলা হচ্ছে। যে এই খুঁটিগুলোর মধ্যে যেই চুলগুলো বেঁধেছিল, এই চুলগুলো স্যালমন মাছ দেখতে অতটা সুন্দর না যতটা সুন্দর এই চুলগুলো দেখতে মনে হচ্ছে। তাহলে এই লাইনগুলোর যদি ব্যাখ্যাটা বলি তাহলে কি পাবো আমরা? মেরি ফিরে না আসায় কিছু জেলেরা নদীতে কিছু ভাসতে দেখে তারা ভাবতে থাকে এটা কি সামুদ্রিক গাছ না মাছ, নাকি এক ডুবে যাওয়া মেয়ের চুল। তারা বুঝতে পারে যে এটি মেরির চুল, যাকে সাগরের ঢেউ কেড়ে নিয়েছে। অর্থাৎ ওই যে উপরে যে আলোচনাগুলো হয়েছে, যেদিকে চুলের কথা ভাবতেছিল, আবার কোনো কুমারীর চুল ভাবতেছিল, মাছ ভাবতেছিল কেউ কেউ, আর তারপরে নিজেরাই বললো যে এত সুন্দর দেখতে স্যালমন মাছও হয় না, তাহলে এটা কি হতে পারে। তাই তারা নিজেরাই বুঝতে পারছিল যে এই খুঁটিতে যেই চুলগুলো বেঁধে আছে সেটা অবশ্যই মেরির চুলই হবে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে they rowed her in across the rolling foam. the road মানে হচ্ছে কি নৌকা, বা রো থেকে রোড আসছে, রো মানে লাইনও হয়, ওই যে সারি, যেটা ওই সারিটাও হয়, আবার হচ্ছে নৌকা বাও হয়। তাহলে এই জায়গায় বলা হয়েছে they rowed her, তারা তাকে নৌকা চালিয়ে নিয়ে আসলো ইন অ্যাক্রস দ্য রোলিং ফোম, ভাসমান ফোমের উপর দিয়ে। অর্থাৎ ওই যে তাদের জালে যে চুলগুলো বাঁধছিল, অর্থাৎ মেরি বাঁধছিল, ওই মেরিকে হচ্ছে তারা নৌকাতে করে চালিয়ে কোথায় নিয়ে আসলো? দেখি সামনের দিকে। তারা তাকে নৌকা চালিয়ে আনলো ভাসমান ফেনার মধ্য দিয়ে। এই রোলিং ফোম মানে হচ্ছে ভাসমান ফেনা, ভাসমান ফেনার মধ্য দিয়ে। দ্য ক্রুয়েল ক্রলিং ফোম, অর্থাৎ ক্রুয়েল মানে নিষ্ঠুর, ক্রলিং শব্দের অর্থ হচ্ছে হামাগড়ি দেওয়া। ক্রুয়েল মানে নিষ্ঠুর, আর ফোম মানে তো আগেই বলা হয়েছে ফেনা। তাহলে এই নিষ্ঠুর হামাগড়ি দেওয়া ফেনার মধ্য দিয়ে তারা ওই নৌকাটা বেয়ে বেয়ে তাকে নিয়ে আসলো। দ্য ক্রুয়েল হাংরি ফোম, এই যে ফোমটা, এই ফোমটা ছিল খুবই হাংরি, ক্ষুধার্ত। এই ক্ষুধার্ত ফোমের মধ্য দিয়ে তাকে নিয়ে আসলো, ওই জেলেরা নিয়ে আসতেছিল। টু হার গ্রেভ বিসাইড দ্য সি, অর্থাৎ তার যে কবরটা ছিল সি এর পাশে। গ্রেভ মানে হচ্ছে লেগে সমাধি অথবা কবর, বিসাইড মানে হচ্ছে লেগে তীরে, সি মানে হচ্ছে সাগর অথবা সমুদ্র। সমুদ্রের পারে যে তার হচ্ছে কবরটা ছিল সেই কবরের কাছে। অর্থাৎ এইখানে বোঝানো হচ্ছে যে এই মেয়েটাকে যখন তারা পেল তখন তারা হচ্ছে খুবই ভাসমান ফেনার উপর দিয়ে নিষ্ঠুর যে হামাগড়ি দেওয়া ফেনাটা আছে ওইটার মধ্য দিয়ে, এবং হচ্ছে হাংরি ফেনার মধ্য দিয়ে তাকে নদীর তীরে নিয়ে এসেছিল কবর দেওয়ার জন্য। মূলত হচ্ছে লিগে এই জায়গায় এটাই বোঝানো হচ্ছে যে টু গ্রেভ মানে কবর পর্যন্ত নিয়ে আসা হচ্ছিল, অর্থাৎ তারা ওইটা পারে নিয়ে এসে তাকে কবর দিয়েছিল। তারপরের লাইনগুলো দেখি কি আছে। এরপরে বলা হচ্ছে বাট স্টিল দ্য বোটম্যান হিয়ার হার কল দ্য ক্যাটল হোম, অর্থাৎ এখনো স্টিল এখন পর্যন্ত তাকে যেই ডাকটা দেওয়া হয়েছিল, অর্থাৎ একটা ডাকের মাধ্যমে তাকে বলা হয়েছিল বোটম্যান, বোটম্যান মানে ছিল মাঝি, মাঝিরা এখন পর্যন্ত শুনতে পায়, হেয়ার মানে শুনতে পাওয়া অথবা শ্রবণ করা, হার তাকে শুনতে পায়, কল দ্য ক্যাটল হোম এই ডাকটা শুনতে পায় যে কল দ্য ক্যাটল হোম, অর্থাৎ হচ্ছে গরুগুলোকে বাড়িতে নিয়ে এসো, এই যে ডেকে আনো, এই কথাটা এখনো তারা কি শুনতে পাচ্ছেন। অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি, অর্থাৎ নদীর ওপার থেকে, ডি নদীর বালুচরের ওপার থেকে গরুগুলোকে ডেকে আনো, এই ডাকটা তারা এখনো শুনতে পাচ্ছেন। তাহলে এই কবিতার মধ্যে আমরা দেখতে পাচ্ছি খুব একটা নির্মম কাহিনী ঘটেছে একটা মেয়ের সাথে। তো এটা যদি সারমর্মটা আমরা একবার বলি, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তাতে তোমাদের কবিতাটা বুঝতে অনেক সহজ হবে। কবিতাটি মেরি নামের এক মেয়ে সম্পর্কে এই কবিতাটি বলা হয়েছে, যে ডি নদীর তীরে গরু আনতে গিয়ে সমুদ্র জোয়ারে হারিয়ে যায়। তীব্র বাতাস ও জোয়ারের কারণে সে আর ফিরে আসতে পারেনি কখনোই। পরে সমুদ্রের জালের ওপরে তার চুল ভাসতে দেখা যায়, যা তার মৃত্যুর ইঙ্গিত দেয়। শেষে সমুদ্রই হয়ে যায় তার চিরসজ্জা, অর্থাৎ সমুদ্রের মধ্যেই হচ্ছে লেগে সে চিরনিদ্রায় ঘুমিয়ে পড়ে। তো এই কবিতার দ্বারা কি বোঝানো হয়েছে যদি সেটা বলি, তাহলে হচ্ছে এই কবিতাটি
প্রকৃতির নিষ্ঠুরতা ও মানুষের দুর্বলতার এক হৃদয় বিদারক প্রতিচ্ছবি তুলে ধরেছে। এটি বিশেষভাবে জলভূমি হারিয়ে যাওয়া মানুষের দুঃখজনক নিয়তি বোঝাতে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ যারা জলভূমির পাশে বসবাস করে তাদের যে দুঃখজনক জীবন আছে সেই জীবনের কথা বোঝানোর জন্য এই কবিতাটি ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ সকলকেই। আশা করি মনোযোগ দিয়ে কবিতাটি দেখেছো লাইন বাই লাইন। যদি তোমার বুঝতে সমস্যা হয় আরো একবার দুইবার দেখো, তাহলে আশা করি পুরো কবিতাটা বুঝতে পারবে। আর কবিতা যদি বুঝতে পারো তাহলে শর্ট প্রশ্নের উত্তর দেওয়া কোনো ব্যাপারই না। তাহলে ধন্যবাদ। যদি তুমি উপকৃত হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। আশা করি উপকৃত হবে। বিভিন্ন ধরনের ভিডিও ক্লাস এইখানে দেওয়া হয়, মূলত ইংলিশ বেস করে এইখানে সব ক্লাসগুলোই তুমি পাবা। গ্রামার রিলেটেড যে সকল ক্লাসগুলো আছে সেগুলো ধীরে ধীরে আপলোড করা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।